প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাদের দুজনকেই স্বাগত। আজাদ মজুমদার, আজ এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। গতকাল রাতেই তারা তাদের যে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি সেটা প্রত্যাহার করে নেন। তাদের এই সদ্বুদ্ধির উদয় যে এমনি এমনি হয়েছে তা কিন্তু নয়। আমরা দেখলাম সরকার কঠোর অবস্থান নিয়েছে। রোববার সরকার বলল যে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে সরকার কঠোর হবে। এরপর দেখলাম ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে এনবিআর এর 6 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয় বলে এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাতেই তখন ঘোষণা আসলো যে এনবিআর আর কর্মকর্তারা আর আন্দোলনে থাকবেন না। সরকার এই কাজটি তো আগেও করতে পারত, কেন করেনি? প্রথমত এই এনবিআর এর কর্মকর্তাদের যে বিরুদ্ধে দুদকের যে অনুসন্ধান, এটার সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটা সরকারি যারা চাকরি করেন তাদের বিষয়ে সরকারের যে সরকার তো না, দুদক চাইলে যে কোনো সময় আসলে অনুসন্ধান করতে পারে, এবং এই অনুসন্ধানে ওনাদের মন খারাপ করারও কিছু নেই। ওনারা যদি জানেন যে ওনারা সৎ, তাহলে বরঞ্চ এই ধরনের অনুসন্ধান ওনাদের জন্য সহায়ক হয়, স্বাগত জানাইতে পারে। না, সহায়ক হয় এই অর্থে যে ওনাদের বিরুদ্ধে তদন্ত করে কোনো কিছু প্রমাণ না পাওয়া গেলে ওনারা নিজেরাও গর্ব করে বলতে পারেন যে হ্যাঁ, আমরা তো আমাদের বিরুদ্ধেও তদন্ত হয়েছিল, আমরা তদন্তে আমাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। সো যারা সৎ তাদের আত্মবিশ্বাস সবসময় তুঙ্গে থাকে। এই দুদকের অনুসন্ধান, এটাতে শুধুমাত্র তারাই আতঙ্কিত হয় যাদের বিরুদ্ধে আসলেই সত্যিকার অর্থে দুর্নীতির অভিযোগ আছে এবং যারা নিজেরা জানে যে তারা দুর্নীতিগ্রস্ত। কিন্তু এইটার সাথে আমি মনে করি না যে এনবিআর এর এই আন্দোলনের কোনো সম্পর্ক আছে। আন্দোলনের বিষয়টা, যারা আন্দোলন করেছেন তারা অনেকটা গোষ্ঠী স্বার্থে আন্দোলন করেছেন। একটা বিষয়ে এমনকি এই আন্দোলনকারীরাও দ্বিমত পোষণ করেন নাই যে রাজস্ব ব্যবস্থাপনায় যে দুটো আলাদা বিভাগ করা হয়েছে সেটা প্রয়োজন আছে। তাদের মৌলিক যে আপত্তির জায়গাটা ছিল যে এই বিভাগগুলোতে আপনার প্রশাসন ক্যাডারের আধিপত্য এখন বেড়ে যাবে, রাজস্ব বিভাগে যারা আছে তারা পিছিয়ে পড়বে। সো এটা এক ধরনের ব্যক্তি স্বার্থ বলতে পারেন, গোষ্ঠী স্বার্থ বলে। সেরকম কি হতে পারে? না, সেরকম হওয়ার তো অন্তত আমরা কোনো সুযোগ দেখি না। আর যদি হয়েও থাকে তাহলে সেটা নিশ্চয়ই যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তারা ভেবেচিন্তে নিয়েছেন যে এই সিদ্ধান্তটা যদি কার্যকর করা হয়ে থাকে তাহলে রাজস্ব প্রশাসনের গতি আসবে, সেটা ভেবেই সেই সিদ্ধান্তটা নিয়েছেন। সো সেটা হলে দেশের ভালো হবে, এটা সবাই একটা আশা করে, এবং সেই প্রত্যাশা থেকেই এই সংস্কারটা হয়েছে। এবং আপনি দেখেন যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো একটা অন্যতম ম্যান্ডেটই হচ্ছে সংস্কার বিভিন্ন ক্ষেত্রে, এবং এই সংস্কারের একটা বড় জায়গা হচ্ছে এই রাজস্ব বিভাগ। এখানে এই রাজস্ব বিভাগে এই সংস্কারটা করা হয়েছে মূলত দেশের রাজস্ব ব্যবস্থাপনায় গতি আনতে, রাজস্ব সংগ্রহ বাড়াতে, এবং সেটা যে প্রয়োজন সেটা নিয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু যারা রাজস্ব আহরণের সাথে সম্পর্কিত রাজস্ব কর্মকর্তা, তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছে সরকার, বা বিভিন্ন পর্যায়ে সরকারের যারা কাজ করেছেন এই বিষয়ে তাদের সাথেও নিশ্চয়ই কথা বলেছেন, কথা বলেই কিন্তু একটা সিদ্ধান্তে এসেছেন। কিন্তু তারপরেও একটা আন্দোলনের নাম করে শুরুর দিকে প্রতীকী কলম বিরতি করছিল, কেউ 1 ঘন্টা কর্মবিরতি করছিল। সরকার আশা করেছিল যে সবাই আসলে এই সিদ্ধান্তের যৌক্তিকতাটা বুঝতে পারবেন এবং শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। কিন্তু পরবর্তীতে যখন সরকার এই উপলব্ধিটা হলো যে আসলে কেউ সহযোগিতা করবে না, বরঞ্চ সরকারের এই উদারতাটা বা উদার দৃষ্টিভঙ্গিটাকে দুর্বলতা মনে করে সরকারকে চাপ দিয়ে নিজস্ব স্বার্থ হাসিলেই আসলে কেউ ব্যস্ত, তখন আসলে সরকারের বাধ্য হয়ে কঠোর হওয়া ছাড়া আসলে আর অন্য কোনো উপায় ছিল না। এই রাজস্ব সংগ্রহের বিষয়টা এমনিতেও কিন্তু অত্যাবশ্যকীয় সেবা, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে লিখিত ছিল না। এখন এই আন্দোলনের প্রেক্ষিতে যখন রাজস্ব সংগ্রহ বন্ধ করে দিল, বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেল,
তখন সরকারকে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিতে হলো যে এটাকে আনুষ্ঠানিকভাবে একটা অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার, এবং সেটা ঘোষণা করার ফলে আর কারো এই জাতীয় আন্দোলন বা গোষ্ঠী স্বার্থে সরকারকে জিম্মি করার যে কার্যকলাপগুলো চলছিল এগুলো বন্ধ করা ছাড়া তাদের সামনে আসলে আর অন্য কোনো উপায় ছিল না। ব্যবসায়ীদের একটি প্রতিষ্ঠানের সভাপতি উনি একটা মন্তব্য করেছেন যে এই যে কর ফাঁকি দেওয়ার সুযোগকে কেন্দ্র করে এরা সব সময় তাদেরকে জ্বালাতন করতো, এখন সরকারকে জ্বালাতন শুরু করেছে যখন আন্দোলনটা চলে, তখন এরকম একটা মন্তব্য করেছিল। এবং কেউ কেউ এটাও বলে থাকেন যে যদি এরা ঠিক মতো করটা আদায় করতেন এবং ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ সৃষ্টি করে না দিতেন, তাহলে অতি সহজে 25 থেকে 30% কর আর অতিরিক্ত সরকারের কোষাগারে জমা হতো। কি বলবেন? এটা তো খুবই সত্যি কথা যে ইভেন সাধারণ মানুষ যে ভ্যাটটা দেয় জি, আমাদের বিভিন্ন পণ্য ক্রয় করতে গিয়ে, এই ভ্যাটটা কিন্তু সরকার পায় না। অনেক ক্ষেত্রেই এই ভ্যাটটা ঠিকমতো আদায় হয় না। যিনি পণ্য বিক্রি করছেন তিনি ক্রেতার কাছ থেকে ঠিকই ভ্যাট নিচ্ছেন। ভ্যাটটা নিচ্ছেন, কিন্তু সেই ভ্যাটটা আর সরকারের কোষাগারে জমা হচ্ছে না। রাজস্ব কর্মকর্তাদের সাথে যোগসাজশে অথবা রাজস্ব কর্মকর্তাদের ব্যর্থতায় এটা এই মধ্যস্বত্বভোগী যারা আছেন বা এক শ্রেণীর ব্যবসায়ী আছেন তারা এই টাকাটা মেরে দিচ্ছেন। জি, তো এই যে এই ভ্যাট, যেই ভ্যাট জনগণ দিচ্ছে, তারা কিন্তু এটা জেনেই দিচ্ছে যে এই ভ্যাটটা হয়তো রাষ্ট্রের কাজে লাগবে, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র সেই ভ্যাটটা ব্যবহার করতে পারছে না। এইটাতে রাজস্ব প্রশাসনের একটা ব্যর্থতা আছে এবং দুর্নীতি তো অবশ্যই এখানে আছে। তো এইগুলো যদি রোধ করা যায় এবং এই ব্যর্থতাগুলো কাটিয়ে যদি রাজস্ব সংগ্রহে গতি আনা যায়, আলটিমেটলি কিন্তু এই টাকাটা তখন দেশের কাজে লাগবে। দেশের, আপনি দেখেন দেশকে যেভাবে আমরা বৈদেশিক ঋণ নির্ভর হয়ে পড়েছি, আমাদের সেই নির্ভরতাটা কমবে। এগুলা আসলে কেউ রাজস্ব বিভাগের যারা কর্মরত আছেন তারা সেভাবে উপলব্ধি করেছেন কিনা বা করেন কিনা ঠিক আমার জানা নেই। যদি তারা উপলব্ধি করতেন তাহলে তাদের কার্যক্রমেও গতি আসতো এবং এই রাজস্বর সংগ্রহের গতিও বাড়তো। এহসানুল হক মিলন, আপনি মন্ত্রী ছিলেন, বলা যায় দাপটে মন্ত্রী ছিলেন, কারণ আপনার হাত ধরে বাংলাদেশের পরীক্ষায় নকল যেটা মহোৎসবে পরিণত হয়েছিল সেটা বন্ধ হয়েছিল। আমাদের সঙ্গে আপনি কাজ করেছেন দীর্ঘ সময়। আমার প্রশ্ন হলো যে সরকার একটা আইন করবে আর সেই আইন সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানবেন না, এটা কি করে হয়? দাপুটে তখনই হওয়া যায় যখন আপনি সৎ থাকেন, যখন আপনি সচিব নির্ভরশীল হয়ে যাবেন, কর্মকর্তা কর্মচারীদের নির্ভরশীল হয়ে যাবেন, আপনি দুর্নীতিগ্রস্ত হবেন, আপনি দুর্নীতি করবেন, সচিবের কাঁধে কাঁঠাল রেখে খাবেন, তখনই আপনি দাপুটে হতে পারেন না। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলি, কোনো সচিবের গর্দানে দুইটি মাথা নেই। যদি মন্ত্রী সৎ হয়, সচিব বা কর্মচারীরা অসৎ হতে পারে। এই বিষয়গুলো সকলকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা সেই দায়িত্ব নিয়ে সেভাবে কাজ করতে পারি নাই বলে আমরা মিউ মিউ করি। সরকার আইন করবে, সরকারি কর্মচারীরা মানবে না, অর্থাৎ প্রজাতন্ত্রে যারা চাকরি করছেন তারা মানবে না, এটা হতে পারে না। তবে এটা শুরু হয়েছিল, এই অপসংস্কৃতিটা এনেছিল 1996 সালে জনতার মঞ্চ করে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এবং তাদেরকে যথোপযুক্ত বিচারের আওতা আনা হয়নি। সরকারি কর্মচারীরা টেলিভিশনের সামনে বক্তৃতা দেবে, এটা হয় না। স্পোক্সম্যান থাকবে, যেমন ওনারা রয়েছেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা স্পোক্সম্যান হিসাবে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এই যে একবার দুইবার আন্দোলন করেছে, সেই আন্দোলনের জন্য এই সুযোগগুলি পেয়ে গেছে। আপনি এখন করদাতাদের কথা বলছেন, ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা একটা ডিফারেন্ট জিনিস। যদিও আমরা যা কনজিউমাররা দিচ্ছি, সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, অনেক ট্যাক্স রয়েছে। এখন আসুন, এই যে ওনারা আন্দোলন করলেন, এই যে 3,000 3,500 কন্টেইনার খালি মানে আটকে রাখলো, এর জন্য দায়ী কে হবে? নিশ্চয়ই এই কর্মচারী হওয়া উচিত। দেখুন, আমাদের কি দুর্ভাগ্য, আমাদের দেশে যারা সবচেয়ে মেধাবী ছাত্র বিসিএসে, তারা লেখেন এনবিআর যাওয়ার জন্য। ওখানে কি মেধা বিতরণের কোনো সুযোগ রয়েছে? কিন্তু সেখানে যায়, তারা কিন্তু শিক্ষাতে যাচ্ছেন না। তো সেই জায়গায় উদাহরণ সামনে আছে ছাগলকাণ্ডের মতিউর রহমান। হ্যাঁ, সেই জন্যই ভাই তো বললেনই, আমি মনে করি ওখানকার পিয়ন হতে উপরোক্ত কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন সকলকে যদি ইনভেস্টিগেশন করা যায়, তাহলে দেখা যাবে যে তাদের ভিতরে দুর্নীতি রয়েছে। মূলত বলতে চাচ্ছি, সিস্টেমকে ডেভেলপ করতে হবে।
পৃথিবীর অন্যান্য দেশে আপনি আমেরিকায় যান, বলা হয় আঙ্কেল স্যাম, আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এটাকে বলা আইআরএস। আইআরএসকে ভয় পায় না এমন কেউ নয়। নিউ ইয়র্ক স্টেটের সবচেয়ে হাইয়েস্ট যে ট্যাক্স পেয়ার ছিল, সেই হাইয়েস্ট ট্যাক্স পেয়ার অ্যাট দ্য এজ অফ 97 and 92, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে তাদেরকে কারাগারে যেতে হয়েছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। কি, তাদের একটি হোটেল ছিল ম্যানহাটনে 56 স্ট্রিটে। সেই হোটেলের পেন্ট হাউসে ওনারা দুইজন বসবাস করতেন, বৃদ্ধ এই কাপল বসবাস করতেন। ওই পেন্ট হাউসের রেটটা মার্কেট রেটের চেয়ে কমিয়ে তারা ইনকাম কমিয়ে দেখিয়েছে। ইনকাম কম দেখালে ট্যাক্স কম দিতে হয়, সেই কারণে এই কাপলকে, নিউ ইয়র্কের ওই কাপলকে 10 বছরের জন্য সাজা দিয়েছিল। 97 ইয়ার্স ওল্ড কাপল, যে $250 মিলিয়ন ট্যাক্স দেয় ইয়ারলি স্টেট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্টকে। তো এই জায়গাটিতে আমাদেরকে আইনের কাঠামোগত পরিবর্তন আনতে হবে এবং ট্যাক্স যেন কোনো ফাঁকি না দিতে পারেন। এই যে সিস্টেমগুলো রয়েছে, এনবিআর যে মেধাবীরা গিয়ে জয়েন করেছেন, তারা ওখানে এমনভাবে কাজ করছেন না যে ট্যাক্স ফাঁকি কেউ যেন না দিতে পারে। এই যে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস, এই যে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস সিস্টেমটি কে চালু করেছে? তারাই তো চালু করেছে। সেই সুযোগ ব্যবসায়ীদেরকে তারাই দিয়েছে। বিদেশ থেকে মালামাল ক্রয় করবে, র মেটেরিয়ালস ক্রয় করবে, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা সেগুলির দাম জানি, তাই না? ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে আমরা সেই দামগুলো জানি। তাহলে সেই জায়গাতে তারা কেন আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের সুযোগ দিল? এই পদ্ধতিগুলো খুব সুনিপুণভাবে এই মেধাবী ছাত্ররা ওখানে যোগদান করে তারা এগুলিকে সেখানে তৈরি করেছেন যেন ট্যাক্স ফাঁকি দেওয়া যায় এবং যাতে ফাঁকি দিয়ে নিজে কমিশন খাওয়া যায়। সেই জন্য এই ইমার্জেন্সি সার্ভিস, ধরুন ফায়ার ডিপার্টমেন্ট হরতাল করতে পারে, ডাক্তাররা কি হরতাল করতে পারে, আর্মিকে হরতাল করতে পারে, পুলিশকে হরতাল করতে পারে। দে আর অলসো ইমার্জেন্সি সার্ভিস। তারা কিভাবে হরতাল করলো? তাদেরকে আইনের আওতা নেওয়া উচিত। আরেকটি কথা মনে রাখতে হবে যে ধমক দিয়ে কোনো লাভ হবে না, কারণ এই দেশে বেকারত্ব, শিক্ষিত যুবক অনেক রয়েছে। তারা যদি চাকরি না করতে চায়, তাদের যদি ভুরিভুজ হয়ে থাকে, তাদের যদি ব্যাংক ব্যালেন্স বেড়ে থাকে, তাদেরকে বলেন স্বেচ্ছায় চলে যেতে। এদেশের জনগণ চাকরি করার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু রাষ্ট্রকে জিম্মি করবে, যারা এই রাষ্ট্রকে জিম্মি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমরা এনাফ ইজ এনাফ আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি এই সরকার আসার পরে সকালের দাবি দেওয়া এই সরকারের কাছে এসে উপড়ে পড়ছে। কেন? অপেক্ষা করতে পারে না? বিগত সরকার 15-16 বছর ছিল, তাদের কাছ থেকে দিতে পারলো না। এখন এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছে কেন? অর্থাৎ তাদের কুমতলবি রয়েছে এবং এদেরকে প্ররোচনা করা হয়। এই প্ররোচনা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। যারা এই প্ররোচনা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, টাফ হতে হবে, তা নাহলে এদের শাসন করা যাবে না। দেখেছেন তো কি হলো, কত কোটি টাকা লস গেল। আজাদ মজুমদার, আমরা এই সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের একটা হিসাব দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটা মেয়াদও বাড়ানো হয়েছিল। সে কাজটি কি বাস্তবায়ন হয়েছে? জি, আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের হিসাব দিয়েছেন তাদের সংশ্লিষ্ট দপ্তরে, কিন্তু সেটা প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যদি কারো বিরুদ্ধে এই সম্পদের যে হিসাব তারা দিয়েছেন তার বাইরে গিয়ে যদি বাড়তি সম্পদের কোনো সন্ধান পাওয়া যায় বা মনে করা হয় যে তাদের কাছে যে হিসাবের বাইরে কোনো অতিরিক্ত সম্পদ আছে, তাহলে চাইলে তাদের বিরুদ্ধে এখন বর্তমানে যে সিস্টেমটা চালু আছে তাতে যে কোনো সময় তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। সম্পদের হিসাবটা প্রকাশ করে দিলে ভালো হতো না? আমরাও জানতে পারতাম। এখানে কিছু লিগ্যাল ইস্যু আছে। আপনি লিগ্যাল ইস্যু থাকার কারণে সম্পদের হিসাব চাইলেও হয়তো বা প্রকাশ করা যায় না। আমি জানি না, আমি এই বিষয়ে একেবারেই এক্সপার্ট না। সো আমি আপনাকে একেবারে নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারবো না যে সম্পদের হিসাব প্রকাশ করার ক্ষেত্রে সীমাবদ্ধতাটা কোথায়। তবে আমি যতদূর জেনেছি যে এখানে আইনি কিছু সীমাবদ্ধতা আছে, যে কারণে সম্পদের হিসাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নিলেও সেটা প্রকাশ করা হচ্ছে না। বা যখন এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রশাসন, তারা যদি কোনো নতুন করে সরকারের যে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আছে সেগুলোতে যদি কোনো সংশোধন নিয়ে আনে, তাহলে হয়তো বা সম্পদের হিসাব প্রকাশের বিষয়টা সামনে আসতে পারে। সচিবালয়ের আন্দোলন তো থেমে গেছে, এটা কিভাবে থামলো? হঠাৎ করে থেমে গেল, মানে আমরা জানতেও পারলাম না, বা কেন থামলো তারও বেশি ঘোষণা নেই। এটা আন্দোলন তো, সচিবালয়ের আন্দোলনের তো আসলে কোনো যৌক্তিকতা ছিল বলে আমাদের মনে হয় না। প্রশাসনে কাজ করার জন্য সরকার যেভাবে চাইবে, প্রশাসনকে তো সেভাবেই কাজ করতে হবে, সরকারকে সেভাবে সহযোগিতা করতে হবে নিঃসন্দেহে। কেউ যদি সহযোগিতা না করে আন্দোলন করে, এবং এই আন্দোলনের দিনও কিন্তু উনি বেতনটা নিচ্ছেন, উনি রাজপথে উনি কাজ না করে
সচিবালয়ে এসে মিছিল করছেন, কিন্তু সেদিনের বেতনটা উনি দাবি করছেন। তো এইসব ক্ষেত্রে সরকার তো কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে, আপনি দেখেছেন। জি, জি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে তো নানা যৌক্তিক দাবি দেওয়া বা অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি নিয়ে সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই জাতীয় দাবি দেওয়াকে আসলে প্রশ্রয় দিলে সেগুলা বাড়তেই থাকে। জি। তো সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী বা আরও যারা আছে বা অন্যায় দাবি দেওয়া নিয়ে সরকারের কাজে বিঘ্ন সৃষ্টি করবে কিংবা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করবে, জনদুর্ভোগের কারণ হবে, এগুলো এখন থেকে আর টলারেট করা হবে না। জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছিল, তার ভিত্তিতে যে অধ্যাদেশ জারি করেছিল সরকার, সেটি নিশ্চয়ই বাস্তবায়ন হচ্ছে। অবশ্যই সরকার তো চাইবেই যে সংস্কার কমিশনগুলো যেই প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে। আপনার সরকার এটা তো একটা অন্যতম অঙ্গীকার এবং এটা সরকারের কাজও। এবং সরকার যাতে এই সংস্কারগুলো করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। এখন আমাদের দেশের বাস্তবতা হচ্ছে কি, আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যে কোনো একটা পরিবর্তনকে কেউ সহজভাবে নিতে চায় না। সবাই মনে করে যে স্ট্যাটাস কোটা আছে বা বিদ্যমান যে ব্যবস্থা আছে এটার পরিবর্তন হলে তার যে বর্তমান অবস্থা সেটা হয়তো নড়বড় হয়ে যাবে। এই কারণে পরিবর্তনকে স্বাগত জানানোর কালচারটা আমাদের দেশে তৈরি হয় নাই। যে জন্য আপনার অনেকেই সরকারের যে এইসব সিদ্ধান্ত এগুলো বাস্তবায়নে নানা ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি করছে। সরকারের পথে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সরকারের সংস্কারগুলো বাস্তবায়নে বাধা তৈরি করছে। কিন্তু সরকার একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সরকারের এই বিষয়ে সদিচ্ছার কোনো অভাব নেই এবং যে সুপারিশগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে সেগুলোর মধ্যে যেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর ব্যাপারে সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সামনেও আপনারা আরো এই ধরনের অনেকগুলো পদক্ষেপ দেখতে পাবেন। ফেসিস্টের পক্ষের লোক হিসেবে পরিচিত এমন অন্তত 13 থেকে 14 জন সচিব বা যুগ্ম সচিব এখনো বহাল তবিতে রয়েছেন, কেন? ফেসিস্টের পক্ষে এটা তো একটা পারসেপশন। আমি আপনাকে বলছি আপনি ফেসিস্টের পক্ষে, আবার আরেকজন এসে বলছে যে না উনি ফেসিস্টের পক্ষে না, উনি ভালো। নানা ধরনের তথ্য উপাত্ত নিয়ে আসলে এক একজনের কিন্তু ব্যাপারে সেটাতে আপনাদের খোঁজ নেওয়ার সুযোগ আছে। না, নিশ্চয়ই খোঁজ নিচ্ছে, তো খোঁজ নিচ্ছে দেখেই তো অনেকের ব্যাপারে খোঁজ নিয়ে তাদের ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া জি। হয়েছে। সব সচিব তো নাই, কিন্তু লেংদি হয়ে গেছে যাচ্ছে আর কি। আপনার বিষয়টা এরকম না যে আপনি এক সেট কর্মকর্তা ওভারনাইট চেঞ্জ করে আরেক সেট এনে বসিয়ে দেবেন, তাহলে তো প্রশাসনই চলবে না। প্রত্যেকের ব্যাপারেই সরকারের দৃষ্টি আছে, প্রত্যেকের কর্মকাণ্ডেও নজর রাখা হচ্ছে। তাদের কারো মধ্যে যদি ফেসিস্ট কোনো মনোভাব দেখা যায় বা কেউ যদি এখনও ফেসিস্টদের সাথে কোনো ধরনের আঘাত করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই যথাসময়ে যথোপযুক্ত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আসলে কে ফেসিস্ট আর কে ফেসিস্ট না এটা বা কে ফেসিস্টের সহযোগী এটা ডিটারমাইন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। বিভিন্ন বিভিন্ন জনকে ব্যক্তিগতভাবে ঘায়েল করার জন্য কিন্তু এই অভিযোগ নিয়ে কাউকে আসে। ফেসিস্ট ট্যাগ দিয়ে তাকে বিব্রত করার চেষ্টা করে। তো এই জন্য এই কাজগুলোতে সরকার একটু ধীরে চলো নীতিও কিছু কিছু ক্ষেত্রে অনুসরণ করছে, যাতে করে প্রকৃতভাবে একজন কর্মকর্তা তার অবস্থানটা যাচাই করা যায় এবং যতক্ষণ পর্যন্ত না তিনি তার প্রশাসনিক কর্মদক্ষতার বা প্রশাসনিক কাজের পরিধির বাইরে গিয়ে কোনো কিছু করছেন ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে টলারেবল থাকার একটা নীতি গ্রহণ করেছে। এহসানুল হক মিলন, ইদানিং একটি বিষয় নিয়ে রাজনৈতিক বাহাস আমরা দেখছি, সেটি হলো যে সরকারে বিএনপি এবং জামাতের কতজন সচিব এখন রয়েছে, একজন আরেকজনকে আক্রমণ করছে, এরাই সব নিয়ে নিয়েছে। কিন্তু যে ফেসিস্টের পক্ষের লোক হিসাবে পরিচিত এমন কিন্তু যারা রয়েছেন তাদের ব্যাপারে জামাত এবং বিএনপি দুজনেই তত সরব নয়, তারা কিছু বলে না। কেন বলে না, কেন সরব নয়? প্রথম হচ্ছে যে কোনো জিনিস আপনি পাবলিকলি করতে পারবেন না। মনে করেন আমার রিপোর্ট যেটা ইনকাম রিপোর্ট স্টেটমেন্ট, কারণ এটা এজেন্সিগুলোকে আপনি দিতে পারেন, কারণ আমার নাগরিক হিসাবে আমার ইনফরমেশন কনফাইন থাকা ইটস এ ক্লাসিফাইড অ্যাক্ট। আমার পাসপোর্ট নাম্বার, আমার আইডি নাম্বার, আমার ইনকাম, এটা পাবলিকলি আপনি করতে পারেন না। ইটস এ নাগরিক অধিকার, ইটস এ ক্লাসিফাইড অ্যাক্টের আওতায় পড়ে, এটা করা সম্ভব না। বাট এজেন্সিগুলো নিতে পারে তাদের যাচাই বাছাই করার জন্য। যে জনপ্রশাসন সংস্কার বা ইসি সংস্কার, আমি বলছি যারা কমিশনে রয়েছেন তাদের, যারা জনপ্রশাসন রয়েছেন, দেখুন যিনি মুহিত
চৌধুরী সাহেব যিনি উনি ছিলেন, উনি কিন্তু অত্যন্ত এক্সপেরিয়েন্স একজন লোককে দায়িত্ব দেওয়া হলো। উনি যখন এই সংস্কার করলেন, যখন যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে সংস্কার যখন আসলো, তখনই কিন্তু তারা বিরুদ্ধাচারণ করলো। এই কথাটি চিন্তা করলেন না আগামী দিনে আমি এখানে থাকবো না, আরেকজন আসবে, সংস্কারটা করে যাওয়া উচিত। এত তারা আত্মনির্ভরশীল এবং নিজের দিকে আত্মকেন্দ্রিক তারা, যে তারা এগুলি হতে দিচ্ছেন না। এমনকি ইলেকশন কমিশনে, চিফ ইলেকশন কমিশন এবং কমিশনকে যখন দায়বদ্ধতার জন্য সংস্কার কমিটিতে লিপিবদ্ধ করলো, তারা কিন্তু এগুলি মানতে রাজি না। তারা মনে করেছেন তারা সারা জীবনের জন্য আসছে। তারা ফেরত পাঠিয়ে দিয়েছিল। যেমন মন্ত্রীরা মন্ত্রণালয়ে গিয়ে বলে আমার মন্ত্রণালয়, আর মন্ত্রণালয় বলতে কোন জায়গায় তো এটা তো সচিবালয়। আমার মন্ত্রণালয় যেন চিরজীবন এই মন্ত্রণালয়ে গিয়েছে। আমার পুলিশ, এগুলি মনে রয়েছে আপনার, এগুলি বলা হয়। যাই ফেসিস সম্বন্ধে যে কথাগুলো বললেন উনি, আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে তারা চাকরি দিয়েছে এবং এই 17 বছরে তাদেরকে ওই অবস্থানে তাদের দিয়েছে এবং তারা সহযোগিতা করেছিল বলেই আওয়ামী লীগ এই দুর্নীতি, অপশাসন, কুশাসন এবং রাষ্ট্র সম্পদ পাচার করে তারা ক্ষমতায় ছিল। এই সরকার যখন আসলো, তখন আমি মনে করি ইমিডিয়েটলি তাদের উচিত ছিল যে হায়ারকিতে যারা রয়েছে, যারা এই সরকারকে মদত জুগিয়েছিল, অর্থাৎ পতিত সরকার, পালিত সরকার, তাদেরকে সরিয়ে দেওয়া। এখন সরিয়ে দিবে কিভাবে আজাদ ভাই বললো? ইয়েস, দেয়ার ইজ টু ওয়ে। একটা হলো তারা অনেককে ভিক্টিমাইজ করেছে অন্য মতাবলম্বী হওয়ার কারণে, তাদের এক্সপেরিয়েন্স তাদেরকে আনতে পারতেন। আর যদি তাদেরকে মনে করেন বিএনপি জামাত হয়ে যাবে, তাহলে বাদ দেন, ইমিডিয়েটলি প্রিভিয়াস গভর্নমেন্টে যারা এক্সপায়ার করেছে অর্থাৎ রিটায়ারমেন্টে গিয়েছে, দেয়ার হেলদি সাউন্ড, তাদেরকে নিয়ে আসতেন। কারণ আপনি যারা 17 বছর যে ফেসিস্ট সরকারকে যারা সাপোর্ট করলো, তাদেরকে আপনি রাখতে পারেন না। আপনি হোয়াইট হাউসে গিয়ে দেখুন, যখন নতুন গভর্নমেন্ট আসে তাদের লোক নিয়ে চলে আসে। টোটাল তো 45,000 লোক ট্রান্সফার হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মানে যখন আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়। আপনি দেখুন, যে ইউনো আওয়ামী লীগের সময় ওই এলাকায় অত্যাচার করেছে বা আওয়ামী লীগের দোষ হয়েছিল, যে এসি ল্যান্ড, যে ওসি, একজনকে ট্রান্সফার করেনি তারা। এভরিথিং রিমেইন সেম। এখন দেখুন তারা প্রজ্ঞাপন দিয়েছে, বললো যে তারা প্রশাসক নিয়োগ করেছে, চেয়ারম্যান নেই, চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসক। এই যে গভর্নমেন্ট অফিসারগুলো, সেগুলি কারা চুজ করে নিয়েছিল? আমার এলাকায় ওরা চুজ করে নিয়েছে, ওই এলাকায় ওরা চুজ করেছে। গভর্নমেন্ট পারতো আরটি সেট বা ট্রান্সফার করে দিত, এই উপজেলা ইউনো, ওই উপজেলা, এই বেশ কিছু ট্রান্সফার হয়েছে, কিন্তু ইটস ভেরি নমিনাল। এটা তার দেখেই নেই। আমি তো একটা উপজেলাকে নিয়ে আমি কাজ করি, তারা লক্ষ্যই করে নেই। তাহলে আওয়ামী লীগ যখন ডিএনএ টেস্ট করে নিয়ে আসছে, সেই জায়গায় এটা করা উচিত ছিল। আপনি বাহাসের কথা বলছেন, বিএনপি জামাতের সচিব। আচ্ছা, বিএনপি জামাতের সচিব কয়জন থাকতে পারে? আমার যে ব্যক্তিগত পিএ ছিলেন, যে ডিপটি সেক্রেটারি প্রমোশন পেলেন, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল কারণ আমার মিলনের পিএস কেন ছিল। আমি তো জানি, আমরা তো প্রশাসনে ছিলাম 5টি, আমরা দেখেছি। তা আমরা দেখেছি, আমরা জানি কি হয়েছে। এখন মই চৌধুরী সাহেবের মতো লোকরা কি জানতেন না যে স্টিল হেলদি, অ্যালাইভ, অ্যাক্টিভ, প্রিভিয়াস রিটায়ারমেন্টে যাওয়া সচিব ছিল, এডিশনাল সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল। এই গভর্নমেন্ট সেটা পারতেন, গভর্নমেন্ট সেটা করেননি। তার খেসারতে দেখা যাচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে, ইন্টারনালি তাদের বিরুদ্ধে কাজ করছে বলে এই গভর্নমেন্ট এতটা ক্যাপেবল না কাজ করার। এই গভর্নমেন্টকে ক্যাপেবল হতে তার হ্যান্ডসকে, তার টুলসকে আগে তার হাতে নেওয়া উচিত ছিল, তারা নিতে ব্যর্থ হয়েছে। সেজন্যই সচিবালয়ে হরতাল করে। আপনি পুল থেকে একটা গাড়ি নেন, দেখবেন পুলের গাড়িগুলো, পুলের ড্রাইভারদের এত ইউনিটি রয়েছে, তারা আপনার কথা শুনবে না, তারা কাজ করবে না। তাহলে এই জুলাই বিপ্লব হলো কি জন্য? কোথাও কোনো চেঞ্জ নেই, এভরিথিং রিমেইন সেম। তা এই বাহাস করে কোনো লাভ হবে না। যারা দায়িত্ব রয়েছে তাদেরকে কাজ করতে হবে, এন্ড দে মাস্ট গো ফর অ্যাকশন। স্টিল দে হ্যাভ টাইম। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। আজাদ মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ম্যারাথন বৈঠক চলছে। রোববার আলোচ্যসূচির মধ্যে ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। কোনোটারই সমাধান হয়নি। আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে
মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্যের কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত। প্রশ্ন উঠতে পারে, প্রফেসর আলী রিয়াজের এই সংজ্ঞা কি হতাশারই বহিঃপ্রকাশ? আর যদি তাই হয়, সেটি তো সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কি বলবেন? এটা আসলে এই যে ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার একটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, রাজনৈতিক সংস্কৃতি ভবিষ্যতে কি হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো এই কমিশনের মিটিংয়ে কিন্তু ঠিক করছে দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে। তো এগুলা চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বিষয় না, কারণ প্রত্যেকটা সিদ্ধান্তের প্রোজ এন্ড কনস আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে। কারো কাছে কোনো একটা বিশেষ দিক ভালো মনে হচ্ছে, কারো কাছে সেটা মনে হচ্ছে না। সো এটা নিয়ে লম্বা ডিবেট হওয়াটাই খুব স্বাভাবিক এবং এটাই প্রত্যাশিত। কারণ এই সিদ্ধান্তগুলো নিয়ে যদি কোনো লম্বা ডিবেট না হয়, কারো উপর যদি কোনো কিছু আরোপিত হয়, তাহলে সিদ্ধান্তগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং এইবার এই আলোচনায় যদি কোনো ভুল সিদ্ধান্ত আসে, তাহলে তার মূল্য বাংলাদেশকে আরও সামনের অনেকগুলো বছর দিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে আমি মনে করি এটা আলোচনা দীর্ঘ হলেও আলোচনাটা পরিপূর্ণ হওয়া উচিত। প্রত্যেককে তার মতামত পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা, প্রত্যেককে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া উচিত, তারপরেই একটা সিদ্ধান্তে আসা উচিত। ঐক্যমত্য হতেই হবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক সব বিষয়ে ঐক্যমত্য সবসময় সম্ভব না, কিন্তু রাজনৈতিক সব বিষয়ে আলোচনা জরুরি। রাজনৈতিক সব বিষয়ে যদি প্রত্যেকে যদি ওপেন আপ না হতে পারে, আমি যদি ধরেই নেই যে ফরিদ ভাই যেটা বলবেন সেটাই সত্য, আমি এবং সেটা মেনে নেব, তাহলে তো আর আমার রাজনৈতিক কোনো অবস্থান থাকে না। আমি জাস্ট প্রতীকী অর্থে বললাম। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু রয়েছে আজাদ মজুমদার, সেটি হলো যে যারা এই সংস্কারের প্রস্তাবটা দিয়েছেন তারা ভবিষ্যতে আর ক্ষমতায় আসবেন না বা তারা রাজনীতিও করেন না। তাদের রাজনৈতিক দলগুলোর সুবিধা অসুবিধা নিয়ে তারা ভেবে এই সংস্কারের প্রস্তাব আনেননি। তারা এনেছেন মূলত দেশের ভালোর জন্য বা দেশের জন্য যেটা কল্যাণকর। কিন্তু আমরা দেখি রাজনৈতিক দলগুলো অনেক সময় দলীয় চিন্তা করে। তাহলে কি দাঁড়ালো? না, আপনার একাডেমিক চিন্তা ভাবনা আর প্র্যাগমেটিক যে চিন্তা ভাবনা, দুইটা তো মধ্যে কিছু পার্থক্য আছে। যারা সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন ওনারা একাডেমিক দৃষ্টিকোণ থেকে দিয়েছেন, একেবারে বিশুদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা আপনার সামনে হাজির করার চেষ্টা করেছেন। কিন্তু যেই দলগুলো মাঠের রাজনীতি করে তারা জানে যে এই প্রস্তাবগুলোর সীমাবদ্ধতাও কিন্তু তারা জানে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলো টেকসই হবে কিনা, এটারও কিন্তু একটা বিষয় আছে। কারণ আমি জানি এখন ভালো প্রস্তাব এসেছে, আমি এখন অ্যাগ্রিও করে গেলাম, কিন্তু পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে সে মনে করলো যে এটা তার রাজনৈতিক স্বার্থে সে এগুলো বাতিল করে দিল। তো যদি তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তার চেয়ে বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে হলেও যদি একটা টেকসই ব্যবস্থা করা যায় বা সবগুলো রাজনৈতিক দলকে একটা জায়গায় নিয়ে আসা যায়, তাহলে সেটা পরবর্তীতে কিন্তু আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে সহজ করবে। এবং আগামী দিনে এই নির্বাচনের পরেও পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেগুলোও কিন্তু তখন আমাদের এরকম এর আগে যেরকম যে আমাদের একটা গণ অভ্যুত্থান হলো, এরকম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের প্রয়োজন পড়বে না। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার ব্যবস্থার পরিবর্তন আসতে পারবে। তো এই জন্য যদি কিছুদিন সময়ও লাগে, এটা নিয়ে আমি মনে করি না যে এখনই আশাহত হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এটাকে সবাই রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিবে। জাতীয় ঐকমত্য কমিশন অলরেডি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে তারা আরও ধৈর্যের সাথে রাজনৈতিক দলগুলোর কথা শুনে প্রয়োজনে আরেকটু সময় নিয়ে হলেও একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করবেন। এহসানুল হক মিলন, রাজনৈতিক দলগুলোকে গত জুলাই মাসের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, যে ফেসিবাদের মধ্যে আমরা ছিলাম, তা আমাদের সবার মনে আছে। আরেকটি জুলাই এসেছে, গত জুলাইয়ে আমরা সবাই নিজ দলের পতাকা তুলে ধরিনি, বরং সবাই দেশের পতাকা তুলে ধরেছিলাম। আমরা সবাই ফেসিবাদ থেকে মুক্তি পেতে রক্তক্ষয়ী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা কেউ চাই না আগের অবস্থায় ফিরে যেতে। তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ছিলাম তার কতটা অর্জিত হয়েছে। আমরা কি শুধুই দলের ও নিজের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থ কিছু দেখব? সাধারণ মানুষ কিন্তু দেখছে যে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ নিয়ে ভাবছে না। তাদের কাছে দল এবং ব্যক্তি স্বার্থই প্রধান।
এই যে আলী রিয়াজের আক্ষেপ এবং সাধারণ মানুষের পারসেপশন, এই দুটোকে আপনি কিভাবে দেখবেন বা দেখছেন? এখন পর্যন্ত আমরা নির্ধারিত করতে পারিনি যে আগামী দিনগুলোতে আমরা এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য ফেসিবাদ উৎখাত দিবস বলে একটি দিবস উদযাপন করতেই হবে, যা স্মরণ করিয়ে দিবে আমাদেরকে এই দিনগুলোর কথা, যেমনিভাবে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আপনি দল সম্পর্কে বলছেন, দলগুলো কিন্তু নীতিগতভাবে দেশের স্বার্থে চাল দিতে পারে, আর একটা কুটচালও দিতে পারে। রাজনীতিতে কুটচাল রয়েছে, চাণক্য রয়েছে। আপনি ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এখন যদি 3টি আর 4টি দল মিলেও যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে কি নির্বাচন করতে পারবেন? তাহলে এটাকে চাণক্য তো বলা যেতে পারে। সেই সুদূর প্রসারী চিন্তা করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, সকলে ঐক্যমত্য হয়ে যাবে। কারা ঐক্যমত্য হচ্ছে এটা যদি আপনি একটু জরিপ করতে চান, তাহলে এই যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী কারা কারা রয়েছে, আপনি যদি 1996-এর 5th পার্লামেন্টারি ইলেকশনে যান, তখন বিএনপি ভোট পেয়েছিল 30.81, আওয়ামী লীগ পেয়েছিল 30.08, কিন্তু বিএনপি পেয়েছিল 140টি আসন, আওয়ামী লীগ পেয়েছিল 88 আসন। তাহলে 30-30-60 বা জামাত পেয়েছিল 18টি আসন, পেয়েছিল 12.13% অফ ভোট। আমি বাকশাল পেয়েছিল 1. 3টি আসন পেয়েছিল ওদের জামাত। এখন আসুন আমি ডক্টর আলী রিয়াজের কথা বলছি। উনি যেই সেগমেন্ট নিয়ে কথা বলছেন, তারা জনগণের ভোটের পার্সেন্টেজে কতটা ওন করে। আমি যদি 5th পার্লামেন্টে দেখি, ইটস লেস দেন 50% লোক, মানে জনগণের। এখানে একটা সংশোধনী রয়েছে, সেটি হলো যে ভোটের যে জনমতি, সেটা কিন্তু এই মুহূর্তে টোটালটাই অন্যরকম, পাল্টে গেছে। নতুন ভোটার রয়েছে, তরুণ ভোটার রয়েছে। আওয়ামী লীগের ভোটগুলি কোন জায়গায় সুইং করে আমরা জানি না। ওই পুরনো ভোটার হিসাব কিন্তু এখন মেলানোর কোনো উপায় নেই। না, আপনি যদি ডেটা নিতে হয় তাহলে প্রিভিয়াস 3-4টা নিতে পারেন। আপনি কারণ 9th পার্লামেন্ট, কারণ আমাদের সেই এমন একটা ঘটনা ঘটেছে যে এখন পুরনো হিসাবটা মেলানো যাচ্ছে না। আমি পুরনো হিসাব মিলান বা না মিলান, আমি আসছি সেই জায়গাটায় যে আপনি যদি কোনো ডেটা নিতে চান, তাহলে 4টা ভোটকে আপনি মিন ভ্যালু বের করে সেটাকে আপনি করতে পারেন, করে আপনি দেখতে পারেন। আমি যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রপোজিশন, সেটা হচ্ছে যখন ইটসেলফ ব্যালটে কোনো কিছু দিতে হয়, সেটা হলো প্রপোজিশন। আর যদি লেজিসলেটররা কোনো কিছু বলে ব্যালটে দেয়, তাহলে সেটা হলো রেফারেন্ডাম। আর আপনি যদি ব্যালটে সিটিজেনরা কোনো কিছু দেয়, সেটাকে বলে ইনিশিয়েটিভ, সিটিজেন ইনিশিয়েটিভ। এখন আপনি যদি সারা দেশ থেকে সিগনেচার নিয়ে করেন, তাহলে সিটিজেন ইনিশিয়েটিভ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এই সংস্কার প্রস্তাবগুলো মানছে না। যারা যারা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিপক্ষে কথা বলছে, তাদের স্টেক হোল্ডারে কত পার্সেন্ট? আপনি যদি গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চান, বেরিয়ে এসে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চান, তো জনগণের তো ব্যালটে ইনক্লুড করতে হবে। আমি প্রপোজিশনের কথা বলছি। সামনে যে নির্বাচন হবে, নির্বাচনে যদি আপনি সেখানে ব্যালটে ইনক্লুড করেন যে দিস আর দ্য চেঞ্জেস শুড বি ডান, তাহলে এটা প্রপোজিশন দেন। আর এরপরে যদি লেজিসলেটররা মনে করে দিস থিং শুড বি ডান, তাহলে তারা এরপরে ব্যালটে দিবে, তারপরে এটা আসবে, রেফারেন্ডাম হয়ে আসবে। কিন্তু আপনি হঠাৎ করে যাদের জিজ্ঞেস করছেন, তারা কতটুকু স্টেক হোল্ডার? আপনারা যেটা বলেছেন অনেকটা কারেক্টলি বলেছেন। এই কারণে বিএনপির দায় দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। আমরা এই টকশোতে বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, সেটা হলো যে এখন আমরা বিএনপির তীব্র সমালোচনা করি কেন? কারণ একটাই, সেটা হলো এই দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, একই সঙ্গে এই দলটির সামনে ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের দায় দায়িত্ব কিন্তু বেশি। এই কারণে এই সংস্কারের ব্যাপারে সবাই আশা করেছিল যে বিএনপি এটাকে লিড দিবে, কিন্তু কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ততা তৈরি হচ্ছে। বিএনপি অলওয়েজ ইন লিড, বিএনপি ইজ নট ইন লক। কারণটা আমি বলছি, 2023 সালে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে 31 দফা দেওয়া হয়েছিল। সেখানে কোনটি নেই আপনি যা করছেন, লেজিসলেশন, জনপ্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, গণতন্ত্র বলেন, প্রত্যেকটি বিষয়ে 31 দফা রাষ্ট্র মেরামতে রয়েছে। ইভেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 70 অনুচ্ছেদ কারেকশন করতে হবে, ন্যায়পাল গঠন করতে হবে, সংবর্ধনা অনুষ্ঠানগুলি, সংবিধান যেগুলি আমাদের কনস্টিটিউশনাল পজিশনগুলি আছে সেগুলি ঠিক করতে হবে, বিচার বিভাগ কিভাবে নিয়োগ করতে হবে, ইলেকশন কমিশন কিভাবে পুনর্গঠন করতে হবে, এভরিথিং ইজ দেয়ার। তো বিএনপি 2023 সালে কি জানতো 2024-এর এই জুলাই 36 আসবে? সেই সময় তো বিএনপি জনগণের সামনে এই কমিটমেন্টটা করেছে। ইট ইজ বিএনপি ম্যানিফেস্টো, ইট ইজ বিএনপি সনদ। বিএনপি তো সেই জায়গায় রয়েছে। এখন অন্য দলগুলো এসে সেখানে
ডিফারেন্ট জিনিসগুলি চাচ্ছে। যেমন মনে করেন আনুপাতিক হারে সংসদ, আপার হাউস লোয়ার হাউস তো বিএনপি বলেছিল। এখন বিএনপি বৃহৎ দল, তারা দায়িত্ব নিয়ে 2023 সালে এই বিষয়গুলি বলেছিল। একটি বিষয় আপনি আনতে পারবেন যেটা এই আলী রিয়াজ সাহেবের সংস্কার কমিশনে আলাপ হয়নি, যেটা 31 দফা রাষ্ট্র মেরামতে নেই, শো মি এ সিঙ্গেল ওয়ান। তাহলে আপনারা বিএনপি কেন বলছেন? এখন বিএনপি দ্য লার্জেস্ট পার্টি অফ দ্য কান্ট্রি, উইল বি ওয়েটিং ফর দ্য নেক্সট পাওয়ার। আচ্ছা, আপনি বলুন তো, একজন ব্যক্তি 10 বছর প্রধানমন্ত্রী থাকা যথেষ্ট নয়? উই ডু এগ্রি, আমরা তো আগেই বলছি 2 টার্ম, আপনারা 10 বছর দিয়েছেন, আমরা বলছি আবার 2 টার্ম। মাঝখানে গ্যাপ দিয়ে আবার আসতে হবে? না, বিএনপি তো দলে আর কোনো নেতা নেই। সে তো বলা হচ্ছে না। ন্যাশনাল কনসোলিডেশন কাউন্সিল ইজ এ ডিফারেন্ট থিং। জি। সে কনসোলিডেশন না, কাউন্সিল শর্ত দেওয়া হয়েছে, আমরা মানতে পারি যদি এটা বাতিল করা হয়। কোনটা? সাংবিধানিক কাউন্সিল, যেটা নতুন নাম দিয়েছে আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে নিয়ারলি 200। এই 200 সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে যদি আপনি প্রাইম মিনিস্টার ঠিক মতো কাজ না করতে পারে, সংবিধিবদ্ধ সবগুলির প্রস্তাব দেয় নাই, অল্প কয়েকটা প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছে, এইভাবে তারা 4টি রয়েছে কনস্টিটিউশন। সেটা ন্যাশনাল কনসোলিডেশন কাউন্সিল করবে, সেটা নিয়ে তো কথা বলছে না। বলছে বাকি যে নিয়ারলি 200, আপনি 200 প্রতিষ্ঠানকে যদি প্রধানমন্ত্রীকে কাজ করতে না দেন, তাহলে কি ঠুটু জগন্নাথের প্রধানমন্ত্রী হবে নাকি? Whoever the prime minister is, he has to function. আপনি দেখেন বর্তমান প্রধানমন্ত্রী প্রিভিয়াস কনস্টিটিউশন যে কাজ করছে, তারপর ব্যাকলগ হয়ে যাচ্ছে, he could do perform properly. এটা কি আপনি দেখেছেন? তাহলে বিএনপি ইজ এ এক্সপেরিয়েন্স পার্টি। বিএনপি বেগম খালেদা 3 বার ক্ষমতায় ছিল, আমিও 5 বছর দায়িত্বে ছিলাম। তাহলে বিএনপি জানে দ্য পিটফলস, তারা সেটা বুঝে সেটা কথা বলছে। যারা কোনদিন রাষ্ট্র পরিচালনা আসেন, এই রাষ্ট্র পরিচালনা করেনি, তাদেরকে এই জিনিসগুলো অনুধাবন করতে হবে। তাহলে আপনি আসেন, হোয়াই ডোন্ট ইউ ফলো দ্য আদার কান্ট্রি, দ্য লিডিং ওয়ার্ল্ডে আমেরিকা ফলো করেন, ব্রিটিশ গভর্নমেন্ট ফলো করেন। এই ধরনের কি সিস্টেম রয়েছে যেটা বলছে হঠাৎ করে সবকিছু পরিবর্তন একবারে সম্ভব নয়। এর জন্যই বলছে আপনি ব্যালটে প্রপোজিশন দেন, যেগুলি আগামী দিনে করতে চান। এবারে ব্যালটে যদি প্রপোজিশন গুলি চলে আসে, সিটিজেন ইনিশিয়েটিভে যদি চলে আসে, রেফারেন্ডামে যদি চলে আসে, তাহলে নেক্সট গভর্নমেন্ট উইল বি বাউন্ড টু ডু ইট। আপনি এবারে প্রপোজিশন দেন না কেন ব্যালটে? ইলেকশন যদি ডিসেম্বরে হয় বা জানুয়ারিতে হয়, সেখানে আপনি প্রপোজিশন গুলি লেখেন, এই রিফর্মগুলি ব্যালটে। আপনি কি গণভোটের কথা বলছেন? It's the same like that, but গণভোটের তো বিরোধী আপনার দল। ইলেকশন টাইম প্রপোজিশন হলে ইলেকশনের সময় আপনি একটা ব্যালটে ধানের শীষে ভোট দিবেন না পাল্লায় দিবেন না ঘড়িতে দিবেন, সেই জায়গায় ব্যালটে লেখা থাকবে প্রপোজিশন গুলোকে, ব্যালটে ইলেকশনের সময়। এটাকে কি গণভোট বলা যায় কিনা আমি জানি না। আমি বলছি ব্যালটের দিন, যেদিন ইলেকশন হবে, যেদিন আপনি ধানের শীষে ভোট দিবেন বা যেদিনকে আপনি পাল্লায় ভোট দিবেন, সেদিনকে ব্যালটে এই প্রপোজিশন গুলি থাকবে, সেই জায়গায় আপনি ভোট দেন। যদি লেজিসলেটর এটা করে, সেটা হবে রেফারেন্ডাম। ইটস এ প্রপোজিশনের কথা বলছি, আমি সিটিজেন ইনিশিয়েটিভের কথা বলছি। ক্লিয়ার? এখন আপনি যেখানে 1.21% ভোট, যেখানে 5% ভোট, জামাত 2008 সালে 4.81% ভোট পেয়েছিল। তাহলে এখন যদি তারা বিগ স্টেক হোল্ডার হয়ে যায়, বা এনসিপি কে আমরা এখনো বলতে পারি না, উই ক্যান ড্রিম দে উইল হ্যাভ দেম ওভার 51% ভোট। আর আপনি দেখেন রেশিওর মধ্যে দেখেন 30.08 আওয়ামী লীগ, লেটস সে ফিফথ পার্লামেন্ট, বিএনপি 30.81, কিন্তু সিটের ডিফারেন্স দেখেন 140 সিট বিএনপি পেয়েছে, আর জামাত আওয়ামী লীগ পেয়েছে 88, কিন্তু পার্সেন্টেজ ডিফারেন্স। ওখানে একটা মজার ঘটনা ঘটেছিল, নিশ্চয়ই আপনি জানেন, যে 43টা আসন আওয়ামী লীগ পেয়েছিল, কিন্তু সেখানে বিএনপি এবং জামাতের ভোট যদি যোগ করা হতো, তাহলে 43 আসনে বিএনপি পেত। আমি বলি 96 সালের ইলেকশনে এরকম একটা ঘটনা ঘটেছে। 47 সিটসে আমরা হারিয়েছিলাম, বিএনপি হারিয়েছিলাম, যেখানে 29 ভোটতে 1000 ভোটের ব্যবধানে এই সিটগুলো হারিয়েছিলাম। বাউফলের এমপি আসাম ফিরোজ 29 ভোটের ব্যবধানে জিতেছিল, এবং জামাত 18 থেকে ড্রপ করে 3-এ এসছে। জামাত পেয়েছিল এর আগের ইলেকশনে 5th-এ 18টি, তারপর চলে আসছে। জামাত এই আওয়ামী লীগের ক্ষমতা আসার সুযোগ তৈরি করে দিয়েছিল। আপনি লিটল পার্সেন্টেজ অফ ভোটস মেক্স এ বিগ ডিফারেন্স। এগুলি তো আপনাকে কগনিশন নিতে হবে। এখন স্টেক হোল্ডার আপনি সবাইকে নিয়ে যাচ্ছেন, সবাই পায়ের উপর পা তুলে এখানে বসে আছে, মনে হয় অল আর দ্য সেম। আর সেই জায়গায় আমাদের সালাউদ্দিন সাহেব যখন প্রিভিয়াসলি এক্সপেরিয়েন্স, উনি ইন ডিটেলস কথা বলবেন, তখন আপনারা বিএনপির বিরুদ্ধে সবাই তেড়ে যাবেন যে না, বিএনপি বেশি কথা বলছে, বিএনপি মানছে না। আমি তো দেখছি না যে বিএনপি মানছে না। আর যদি 2 টার্ম 10 বছর দিয়ে থাকেন, 10 বছর পরে এবার আসুন না আমেরিকাতে, দেখুন না কিভাবে চেঞ্জ হচ্ছে। আসলে হচ্ছে কি, কনস্টিটিউশন রেটিফাই হবে, অ্যামেন্ডমেন্ট হবে উইথ দ্য নিডস অফ দ্য কান্ট্রি। আমাদের এই ডিমান্ডের সাথে সাথে রেটিফাই হচ্ছে, অ্যামেন্ড হচ্ছে।
প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। আজাদ মজুমদার, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আমরা বারবার বলি যে একটি সুষ্ঠু নির্বাচন হলে এই দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু সংস্কার নিয়ে আলোচনা দেখে মনে হচ্ছে বিএনপি সরকারি দলে রয়েছে আর জাতীয় ঐক্যমত্য কমিশন রয়েছে বিরোধী দলে। কি বলবেন? আমি আসলে বিষয়টা এরকমভাবে দেখি না, তবে একটা জিনিস আলোচনাগুলো ফলো করে যেটা আমার কাছে মনে হয়েছে যে যাদের ইমিডিয়েটলি সরকারে যাওয়ার চান্স আছে তারা অনেক কিছুতেই পরিবর্তন চান না। এটা তাদের দিক থেকে, তাদের দৃষ্টিভঙ্গি, তারা তাদের মতো করে চাইতেই পারেন। আর যারা মনে করে যে যারা হয়তোবা একটা ফেয়ার নির্বাচন হলে সরকারি দলে নাও থাকতে পারেন কিন্তু বিরোধী দলেও থাকতে পারেন, তারা সংস্কারটা আরও অনেক, পরিবর্তনটা আরও অনেক বেশি করে চান। এখানে যে বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হচ্ছে, একটা হচ্ছে পিয়ার সিস্টেম নিয়ে আমি একটু আগে মিলন ভাইয়ের বক্তব্য শুনছিলাম। পিয়ার সিস্টেমের ভালো মন্দ দুটোই আছে আপনার, এবং একটা জিনিস সত্যিকার অর্থে যে পিয়ার সিস্টেম কিন্তু এই মুহূর্তে এক্সিস্টিং বাংলাদেশে। কোথায় এক্সিস্টিং আপনি দেখেন, আপনার নারী সংসদ সদস্য যারা 50 জন, তারা তো পিয়ার সিস্টেমে নির্বাচিত, প্রপোর্শনেট নাম্বার অফ ল মেকার্সের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হয়। আরেকটা আলোচনা আছে যে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ, দুটো আলোচনা আছে। তো এটাতে সবাই একমত যে উচ্চ কক্ষ হবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু যে জায়গাটাতে আলোচনাটা থমকে গেছে সেটা হচ্ছে যে উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন। সেখানেও পিয়ার সিস্টেমের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, পিয়ার সিস্টেমে হবে। কিন্তু সেই পিয়ারটা কি মোট প্রাপ্ত ভোট সংখ্যা হবে নাকি আসন অনুযায়ী আসন সংখ্যা হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনটা? এই জায়গায় এখানে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই একটু জানার জন্য। সেটা অনেকে বলছেন যদি আসন অনুযায়ী উচ্চকক্ষ হয় তাহলে সেটার কোনো লাভ নেই, সেটা হয়ে যাবে একটা এক্সটেনশন। আর যদি সংখ্যানুপাতিক হয়, ভোটের প্রাপ্তির সংখ্যানুপাতিক ভাবে যদি হয় তাহলে সেখানে একটা আলাদা চেহারা দেখা যেতে পারে। কি বলবেন? না, সেটা দেখা যেতে পারে। ধরুন মোট ভোট প্রাপ্তির ভিতর দিয়ে যদি আপনার সংসদ হয়, উচ্চকক্ষ যদি উচ্চকক্ষ বা নিম্ন কক্ষ যেটা দুটোই হয়, তাহলে এটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে প্রত্যেকটা ভোট কাউন্ট হয় সেক্ষেত্রে। আর মন্দ দিক হচ্ছে, মানে যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেটা সেখানে ধরেন এমন অনেকে আছে যারা এই পিআর সিস্টেমের সুযোগ নিয়ে বা পিআর সিস্টেমের কারণে সংসদে নির্বাচিত হবেন, তারা সংখ্যাগরিষ্ঠ যারা আসন পাবেন তারা যে সরকার পরিচালনা করবেন তাদের সরকার পরিচালনায় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যাবেন। সেক্ষেত্রে দেশে রাজনৈতিক স্থিতিশীলতাটা নাও আসতে পারে। এটা আমরা পার্শ্ববর্তী দেশ নেপালেও এটা দেখেছি যে পিআর সিস্টেম চালু করার ফল আপনার 10 বছরে 9 বার সরকার পরিবর্তন, ঝামেলা হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে। সো এই দিকটার ভালো মন্দ দুটো দিকই আছে। যে উচ্চ কক্ষে যদি ভোট প্রাপ্তির সংখ্যানুপাতিক ভাবে হয় তাহলে একটু ভালো হয়। না, এটা তো রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবে অবশ্যই। যদি উচ্চ কক্ষে এটা করা যায়, নিম্ন কক্ষে আসন ভিত্তিক ভোট হলে এবং উচ্চ কক্ষে যদি মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার সংখ্যা নির্ধারণ করা যায় তাহলে সেটারও একটা ইতিবাচক দিক আছে। সেই ইতিবাচক দিকটা হচ্ছে যে প্রত্যেকটা ভোটই যিনি নির্বাচিত হতে পারলেন না
একটা নির্ধারিত আসনে তার ভোটটাও মূল্যায়িত হয়। তো এগুলা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে আসলে তাদেরকে একমত হতে হবে। আর যদি একমত না হয় তাহলে যেভাবে আছে এভাবে এগিয়ে যেতে হবে, কারণ এটার জন্য আপনার অনন্তকাল তো অপেক্ষা করা যাবে না, নির্বাচন তো করতে হবে। বিএনপির দৃষ্টিকোণ থেকে তারা তারা তাদের মতো করে দেখছে। তাদের একটা মূল আপত্তির জায়গা, যেটা মিলন ভাইও উল্লেখ করেছেন, একটু ঘুরিয়ে সরাসরি বলেননি, সেটা হচ্ছে যে এই যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, জি ওনারা মনে করছেন যে এইটার জন্য যদি আলাদাভাবে সাংবিধানিক কাউন্সিল করা হয় তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হয়। ওনারা হয়তো যে সরকার, যারা সরকারে আসবেন যদি এনসিসি হয় তাহলে তারা আর চাইলেও তাদের মতো করে নিয়োগ দিতে পারবেন না, তখন আলাদাভাবে একটা নিয়োগ প্রক্রিয়া হবে। কিন্তু এখন বিদ্যমান যে ব্যবস্থা আছে সেক্ষেত্রে তারা নির্বাহী বিভাগই আসলে এই পদগুলোতে নিয়োগ দেবেন, তাতে তাদের জন্য তাদের কাজটা সহজ হবে বা তারা তাদের পছন্দ মতো লোককে এই পদগুলোতে রাখতে পারবেন। যেহেতু তাদেরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে বেশি, সো এটা ওনাদের দিক থেকে ওনারা এটা চাইতেই পারেন। তো ওনারা কিছু কিছু ক্ষেত্রে তো বিএনপির দিক থেকে কিন্তু ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে। যেমন আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ ওনারা বলেছিলেন যে গ্যাপ দিয়ে আবার তৃতীয়বার হতে পারবে, সেখান থেকে ওনারা সরে এসেছেন 10 বছর মেয়াদ। 70 অনুচ্ছেদের ক্ষেত্রে একটা ছাড় এসেছে। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও যে ইলেকট্রাল মানে ভোট যেটা হলে আপনার সংসদ সদস্যের বাইরেও আরও কিছু ব্যক্তি আছেন যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশ নিতে পারবেন, তারা অংশ নিলেও কিন্তু সরকারি দলের পছন্দের প্রার্থী হেরে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। সেটা জেনেও সম্ভাব্য সরকারি দল হওয়া সত্ত্বেও বা সরকারে যাওয়া তাদের সম্ভাবনা বেশি থাকা সত্ত্বেও ওনারা সেখানেও ছাড় দিয়েছেন। ওনারা কিন্তু কিছু 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 ক্ষেত্রে ছাড় দিয়েছেন। ঐক্যমত্য কমিশনের বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা হচ্ছে ওনারা আরও কিছু কিছু জায়গাতে যদি ওনারা ছাড় দেন তাহলে এই ঐক্যমত্য প্রক্রিয়াটা দ্রুত এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয়, না হলে প্রত্যাশিত মাত্রায় সংস্কার হতে সম্ভব না। এহসানুল হক মিলন, আপনাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করে থাকেন যে আপনারা ধরে নিয়েছেন একবার ক্ষমতা আসলে আজীবন থেকে যাবেন একটা। আরেকটি হলো এই যে সমাধান যদি না হয় সংস্কার প্রসঙ্গে তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? আচ্ছা, আমরা তো বলেছি রেইনবো নেশন, ইট মিনস আফটার দ্য ইলেকশন আমরা সকলকে নিয়ে একটা জাতীয় সরকার করব। তাহলে আমরা কিভাবে বললাম যে আমরা সারা জীবন থেকে দেবো? আমরা তো অলরেডি বলছি রেইনবো নেশন, আমরা কি বলিনি? দেখুন, আচ্ছা, বিএনপি চান না। বিএনপি কি চান না? 4টি প্রতিষ্ঠান রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের মাধ্যমে আপনি করবেন, যেগুলি ইলেকশন, ন্যায়পাল, তারপরে ওই কি অ্যাকাউন্টেন্ট জেনারেল, ওটা, এগুলি 4টা প্রতিষ্ঠান রয়েছে। আর সাংবিধানিক যে প্রতিষ্ঠান কি সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আচ্ছা, হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি যদি আপনি না যান, আপনি মূলগুলো মেনে নেন, ওইগুলো দরকার নেই। আপনি আসেন, হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি যদি আপনার না থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন চলবে কিভাবে? আপনি একজনকে বানিয়ে দিলেন, আপনি তাকে ফায়ার করার অথরিটি নাই, সেটারও কিন্তু একটা নিয়ম থাকতে হবে, ফায়ারিং থাকতেই হবে। তাহলে আপনি এগুলিকে কেন আপনি এই জায়গায় নিয়ে আসছেন? একটা লোককে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটি প্রধানমন্ত্রী, একটি দল যাবে, তাকে সেটা চালাতে দেন, সেখানে তাকে হায়ারিং এন্ড ফায়ারিং অথরিটি দেন, কারণ তার তো জবাবদিহিতা রয়েছে জনগণের সামনে, জনসামনে কথা বলতে হবে না। আসুন, আপনি আবার আমি পার্সেন্টেজের কথা যেটা বলছি, উনি যেটা বললেন যে আমরা মহিলা নারী সংসদ সদস্য, এটা পার্লামেন্ট মেম্বারদের আনুপাতিক হারে, এবং পার্লামেন্ট মেম্বারের আনুপাতিক হারে আমরা আপার হাউসে যাবে। পার্লামেন্ট মেম্বারের বাইরে যদি আপনি চলে যান তাহলে আমি আবারও দেখাচ্ছি 30.08 ভোট পেয়ে আওয়ামী লীগ পেল 88 আসন, আর বিএনপি 30.81 ভোট পেয়ে পেল 140 আসন, 44 আসন। ইউ সি নাও দ্য ডিফারেন্স, 0.70 পার্থক্যটা কোথায়? তাহলে আপনি এই পার্থক্যটাকে যদি উড়িয়ে দেন তাহলে কি আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন? এবার আসুন, তাহলে আমেরিকা কি করছে? পপুলার ভোটে আপনি, আমেরিকা ফরম্যাটটা আলাদা, আমরা আসুন আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বলি, একই ইলেকশনটা আসুন আপনি একটু কম্পেয়ার করুন। আপনি দেখুন এখানে পপুলার ভোট মেজরিটি পেলেও আপনি ইলেক্টেড প্রেসিডেন্ট হতে পারছেন, এর নজির আছে আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওখানে কি করেছে? ইলেকটোরাল ভোট করেছে। একইটা কি এখানে হলো না? আপনি পপুলার ভোট বেশি পেলেন কিন্তু সিট বেশি পেলেন না। সমাধানের প্রশ্ন হলো পর্যায়ক্রমে এরর অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে যেতে হবে।
আপনি যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি বেরিয়ে আসতে চান, আমরা সে কোন জায়গাটা বেরিয়ে চাই, জবাব দিয়ে জায়গায় কোন জায়গায় বেরিয়ে চাই, ফ্যাসিজমের ব্যাপারে আমরা বেরিয়ে আসতে চাই, কোন জায়গায় বেরিয়ে চাই, ন্যায় বিচারের জায়গায়, মানবাধিকার বেলায়, গণতন্ত্রের বেলায়, সম অধিকারের বেলায় আমরা বেরিয়ে আসতে চাই। আমরা হঠাৎ করে বেরিয়ে আসতে চাই, এমন একটা বেরিয়ে আসতে চাই যেখানে আমরা একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট করে দিলাম। তো হ্যাঙ্গিং পার্লামেন্ট দিলে আপনি গভর্নমেন্ট চালাবেন কিভাবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা কি সেই সিভিক সোসাইটি হয়ে গিয়েছি? আমাদের প্রত্যেকটি ভোটের ওয়েট এভারেজ এক, কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা কি এক? তাহলে আমাদের সোসাইটিকে ওই অবস্থায় চলে আসছে। তো যদি ওই অবস্থা চলে না আসে, হঠাৎ করে একটা ক্লামজি সিচুয়েশন যদি আপনি করেন, তাহলে তার নেক্সট ইলেকশনই হবে না। তাহলে বিএনপি কি বলতে পারে না যে ইলেকশন না দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চলছে? ইটস ক্লিন, এটা একদম পরিষ্কার যে যেই বিষয়গুলো আলোচনার দরকার নেই সেগুলি আসছে। এখন আলী রিয়াজ সাহেব প্রত্যেকটা ইস্যুকে, আর এই কারণে কি বিএনপি তাদের নির্বাচন নিয়ে সংশয়ে থাকে? আপনি কি দেখছেন না? আপনি যদি হ্যাঙ্গিং শুনেন, আপনি একটা সিদ্ধান্ত নেবেন, টার্গেট থাকতে পারে ফেয়ার অ্যান্ড পজিটিভ। আপনি যদি একটি চিন্তা করেন যে কিভাবে আগামীতে বিএনপিকে নির্বাচনে আর সরকার গঠনে যেতে দেওয়া হবে না, সেই চিন্তা করে যদি আপনি সেট আপ করেন এবং গেম প্ল্যান করেন এবং দাবার গুটি চালতে থাকেন, তাহলে বিএনপি কেন বলবে না? আনসার মাই কোশ্চেন। আচ্ছা, 2008 ইলেকশন অলসো দ্য সেম ইলেকশন, একেবারেই। তাও 2014 ইলেকশন। আচ্ছা, যদি সঠিক ইলেকশন বিএনপি কি একবার ক্ষমতা আসতো না? 2018 ইলেকশন হলে কি একবার আসতো না? 2024 সালে একবার 2008-এ আসলেই হতো। তাহলে বিএনপি 2008-এ আসতো যদি সেরকম যদি নির্বাচন না হতো। গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার পরিবর্তন হতে থাকতো, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসতো। এখন মনে হচ্ছে যেন সকলে মিলে এমন আইন করতে হবে যে হ্যাঙ্গিং পার্লামেন্ট হতে হবে এবং কার্যকর কোনো কিছু হবে না এবং নির্বাচন যেন না হয়। এই নির্বাচনকে লিঙ্গারি করার জন্যই তো এগুলি। কিন্তু আমি অ্যাডমায়ার করবো ডক্টর ইউনূসকে, উনি বলেছেন যদি আমরা বেশি সংস্কার করতে পারি তাহলে একটু নির্বাচন বিলম্ব হবে, আর যদি কম সংস্কার করতে হয় তাহলে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দেবো। আমরা দেখছি সংস্কার সঠিকভাবে চলছে না। বিএনপি তার এজেন্ডা, ম্যানিফেস্টো নেয় এবং জাতীয় সনদ করা হোক, এগুলি করা হবে। তারপরে আমি যে প্রপোজিশনের কথা বললাম, ব্যালটে প্রপোজিশন আসবে, তারপরে নেক্সট গভর্নমেন্টে সেগুলি চেঞ্জ করতে হবে। হাসানুল মিলন এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।